মিন্টু, তোকে আগামীকাল রাষ্ট্রপতির চেয়ারে বসতে হবে। আমি চাই তুই আমার পরে সে চেয়ারে বসিস। আমাকে বসালে তো চলবে না, কারণ তোমার আরও মন্ত্রী মিনিস্টার যারা আছে ওরা কি বলে তাদের কথা শুনতে হবে। তাদের কথা শোনার তুমি সিদ্ধান্ত নিতে পারবে কাকে তুমি বসাবে আর কাকে তুমি বসাবে না। আমি রাষ্ট্রপতি, আমি যেটা চাইবো সেটাই হবে। আমি চাইলে আরও অনেক বছর থাকতে পারবো, আমি চাই না আরও অনেক বছর থাকতে। আমি চাই এখন তোকে আমার চেয়ারে বসানোর জন্য। তুই এখন থেকে আমার চেয়ারে বসবি। ঠিক আছে, তুমি যেহেতু চাইতেছো আমি তোমার সাথে যাব, তবে ওরা যদি চায় যে ওদের মধ্যে থেকে একজন বসবে তাহলে ওদেরকে বসাতে হবে, আমাকে না বসিয়ে। ওদের প্রত্যেকের ব্যাপারে আমার অনেক ধারণা হয়ে গেছে, ওরা কি করতে পারবে আর কি করতে পারবে না, এই সব কিছু ধারণা আছে আমার। সো আমি যেটা চাই সেটাই হবে। ঠিক আছে, তুমি যেটা চাও সেটাই হবে, তবে আমারও কিছু কথা আছে। আমি রাষ্ট্রপতি হব, এর মধ্যে আমি মন্ত্রীর বাড়িতে থাকব। মন্ত্রীর মেয়েকে আমার পছন্দ হয়েছে। তুই তাদের বাড়িতে থাকতে যাবি কেন? দরকার পড়লে ওই মেয়ে আসবে তোর পায়ের কাছে, তবুও তুই তাদের বাড়িতে থাকতে পারবি না। ঠিক আছে, তাহলে আমিও রাষ্ট্রপতি হব না যদি আমার কথা না মানো। ঠিক আছে, তোর কথা মেনে নিলাম, তবে একটা কথা মনে রাখবি, তোর আসল পরিচয় যাতে কেউ জানতে না পারে। জানতে পারলে কিন্তু তোর উপরে বিপদ হবে। আর মন্ত্রীকে আমি বলে দিব যাতে তোর পরিচয় তার মেয়েকে না দিতে। কাউকে কোনো কিছু বলার দরকার নেই, আমি আমার মতো চলাচল করব, আর যা বলার আমি বলে দেবো ওইখানে। কালকে তাহলে রেডি থাকবে। এই বলে মিন্টু তার বাইক নিয়ে বের হয়ে পড়ল বাইরে। উদ্দেশ্য হচ্ছে শ্রীরামপুর কলেজ মাঠ। বেশ কিছুক্ষণের মধ্যেই মিন্টু চলে আসলো শ্রীরামপুর কলেজে। গেটের সামনে দাঁড়িয়ে আছে, এমন সময় একটা গাড়ি আসলো। গেটের সামনে দাঁড়াতে গাড়ির ভেতর থেকে একটা মেয়ে নামলো। মিন্টুর দিকে না তাকিয়ে শুধু চলে গেল ভেতরে। মিন্টু মনে মনে বলতে লাগলো, মন্ত্রীর মেয়ে হয়েছে এটার জন্যই এত অহংকার, খুব শীঘ্রই এর অহংকার ভেঙে যাবে। আমি রাষ্ট্রপতির ছেলে হয়ে যদি সাধারণভাবে চলাচল করতে পারে তাহলে সে কেন পারবে না? আমিও দেখতে চাই তার দৌড় কত দূর। সামনে রাষ্ট্রপতি হব, তাকে আমি দেখে নেব। এইসব মনে মনে বলছে, এমন সময় কয়েকটা মেয়ে আসলো মিন্টুর সামনে আর বলতে লাগলো, এই ছেলে, তোমাকে খাদিজা ডাকতেছে, বলছে যে ভেতরে যাওয়ার জন্য। আমাকে ডাকতেছে? হঠাৎ আমাকে ডাকতেছে কেন? কোনো জরুরি প্রয়োজন নাকি? এটা আমি জানবো কি করে কোনো জরুরি প্রয়োজন নাকি জরুরি প্রয়োজন না? হয়তো জরুরি প্রয়োজন, এটার জন্যই তো তোমাকে ডেকেছে। তাড়াতাড়ি যাও, ওরা সবাই বসে আছে তোমার জন্য। মিন্টু তার বাইক রাস্তার এক সাইডে পার্ক করে চলে আসলো কলেজের ভিতরে। খাদিজার সামনে যেতেই খাদিজা বলতে লাগলো, এই ছেলে, তোমাকে প্রত্যেক দিন দেখি এই কলেজের সামনে দাঁড়িয়ে থাকতে। আমি আসলে তুমি আমার দিকে ড্যাব ড্যাব তাকিয়ে থাকো কেন? গত 2 মাস ধরে খেয়াল করতেছি তুমি এই রকমভাবে আমাদেরকে তাকিয়ে থাকো। কিছু কি আমাকে? হ্যাঁ, বলার জন্যই তো তাকিয়ে থাকি, কিন্তু সাহস করে বলতে পারি না। আমি তো মধ্যবিত্ত, আর আপনি মন্ত্রীর মেয়ে। আপনাকে যদি বলি তাহলে আপনি আবার কি মনে করবেন? আমি বুঝতে পারছি তুমি কি চাইতেছো। তুমি আমাকে ভালোবাসো, এটাই তো বলবে নাকি? হ্যাঁ, এটাই বলবো। মিন্টু সামান্য একটু কথা শুনে খাদিজা বসা থেকে উঠে হাততালি দিতে দিতে একটু জোরে জোরেই বলতে লাগলো, এই, কে কোথায় আছো? একটু দেখে যাও। এই ছেলেটা দেখো কি পাগলের মতো কথা বলতেছে। এই ছেলেটার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস দেখো। এই ছেলেটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর আমি একটা মন্ত্রীর মেয়ে। আমার জায়গা কোথায় আর তার জায়গা কোথায়?
খাদিজার কথা শুনে কয়েকজন ছেলেপেলে চলে আসলো মিন্টুর সামনে। মিন্টুকে দেখে হাসতে লাগলো আর বলতে লাগলো, কিরে, তুই কি পাগল হয়ে গেছিস যে খাদিজাকে বিয়ে করবি বা খাদিজার সাথে রিলেশনে যাবি? এই কলেজের প্রত্যেকটা ছেলে খাদিজার পিছনে ঘুরঘুর করে, তারা পাত্তা পায় না। আর তুই কিনা দেখতেছে এইখানে এসে বলতেছিস খাদিজাকে ভালোবাসিস। খাদিজা আপু, আপনি কিছু বলতেছেন না কেন? তাকে নিয়ে ট্রোল করেন, সোশ্যাল মিডিয়ায় তাকে ভাইরাল করে দেন। আরে এইসব মধ্যবিত্ত পরিবারের ছেলেদের নিয়ে ট্রোল করলে কি হবে, আর না করলেই কি হবে? এইসব ছেলেদের নিয়ে ট্রোল করলে আরও মান সম্মান ধুলোয় মিশে যাবে। একদম ঠিক বলেছেন। আমরাও চাই না আপনার মান সম্মান ধুলোয় মিশে যাক। যদি আপনি চান তাহলে এই ছেলেকে এখনই ঘাট ধাক্কা দিয়ে এই কলেজ থেকে বের করে দিতে পারি। হ্যাঁ, বের করে দে। আর শোন, তোকে উদ্দেশ্য করে বলতেছি, তুই যদি পারিস তাহলে আমাদের বাড়ির কামরার কাজ কর। মাসে অন্তত 50 থেকে 60 হাজার টাকা বেতন পাবি। এখনও একটা সুযোগ আছে, একজন লোক লাগবে, তুই চাইলে ঢুকতে পারিস। খাদিজাই বলে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে গেল ক্লাসরুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর খাদিজা বলতে লাগলো, কি রে, ছেলেটাকে দেখে তো মধ্যবিত্ত মনে হয়েছে, তবে আমি যেটা বলেছি সে যদি সেই কাজ করে তাহলে তাকে এমনভাবে শাস্তি দেব, প্রত্যেক দিন তার শরীর থেকে একটু একটু করে রক্ত বের করব। খাদিজা, অহংকার করি সেটা ভালো কথা, কিন্তু এইরকমভাবে অহংকার করা একদম ঠিক না। কাউকে রক্তাক্ত করে এরকমভাবে অহংকার করলে তোর নিজের অনেক ক্ষতি হবে। ধুর নিশি, তুই শুধু ফালতু কথা বলিস। প্রত্যেকবার কাউকে না কাউকে নিয়ে ট্রোল করলে তুই এসে বাধা দিস। তোর এইসব বাধা আমি মানি না। তোরা টল করতে থাক, আমি আর কখনো তোদেরকে কোনো কিছু বলবো না। তোদেরকে বললে তোরা আমার সাথে রাগারাগি করিস, আমি আস্তে আস্তে তোদের কাছ থেকে আলাদা হয়ে যাব। আস্তে আস্তে আলাদা হতে হবে। তোকে আমরা আমাদের গ্রুপ থেকে এমনি বের করে দিয়েছি। তুই আর কখনো আমাদের সাথে কথা বলার চেষ্টা করবি না। গরিব গরিবের মতো থাকবি। টাকা লাগলে আমাকে বলবি, না হয় 2-3 টাকা ভিক্ষা দিয়ে দেব। আশা করি তোদের কাছ থেকে কখনো সাহায্য চাইবো না। আর সাহায্য চাইলেও তোদের কাছ থেকে কেন, হাজার মানুষ আছে ওদের কাছে চাইবো। দরকার পড়লে ভিক্ষা করে খাবো, তবু তোদের কাছে চাইবো না। এই বলেই নিশি চলে আসলো ক্লাসরুম থেকে বাইরে। চুপচাপ দাঁড়িয়ে মনে মনে বলতে লাগলো, আমি নিজে একজন মন্ত্রীর মেয়ে হয়ে এতটুকু অহংকার করি না, আর এই মেয়েটা এত অহংকার করে। বাহিরে গিয়ে দেখি ওই ছেলেটা আছে নাকি, যদি থাকে তাহলে তাকে আমি এইসব কথা বলে দিব। যদি না বলি তাহলে এই মেয়েটা তার জীবন একেবারে শেষ করে দিবে। এইসব কথাবার্তা বলছে নিশি। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে চলে আসলো বাইরে। এসে দেখে মিন্টু ওই জায়গায় দাঁড়িয়ে নেই, ওইখান থেকে চলে গেছে। এদিকে মিন্টু বাড়িতে এসে তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, জহিরুল নামের একজন মন্ত্রী আছে, তাকে ফোন দিয়ে বলো যে আমার একটা লোক আছে, কাল থেকে সে লোক তোদের বাড়িতে কাজ করবে, তাকে কাজে রাখবি, আর বেতন প্রত্যেক মাসে যা ইচ্ছা তা দিলেই চলবে। কেন, তুই ওই বাড়িতে কাজ করে খাবি নাকি? এত বড় রাজপ্রাসাদ থাকতে তুই ওই বাড়িতে যাবি? তার মেয়ে খুবই অহংকারী। তুই ওই অহংকারী মেয়েকে কেন বিয়ে করতে চাস? এর চাইতে আরো কত ভালো ভালো মেয়ে আছে, তাকেই কেন বিয়ে করতে হবে? তাকে বিয়ে করতে হবে মানে তাকেই করতে হবে আমার, কারণ আমিও তার অহংকারগুলো মুছে দিতে চাই। আমি দেখতে চাই সে কীভাবে এত অহংকারী হয়েছে। তার আব্বু মন্ত্রী হয়েছে বলে অহংকারী হয়ে গেছে নাকি সে এমনিতেই অহংকারী হয়েছে, আমি জানতে চাই। মিন্টু এসব কথাবার্তা বলছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে একটা অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই
ওই পাশ থেকে একটা মেয়ে বলতে লাগলো, হ্যালো মিস্টার মিন্টু, আপনি গতকালকে একটা কাজের জন্য আবেদন করেছিলেন মন্ত্রী জহিরুলের বাড়িতে। অ্যাকসেপ্ট করা হয়েছে। আপনি আগামীকাল থেকে কাজে আসতে পারেন। ঠিক আছে, আর আপনাকে খুবই ধন্যবাদ। ওই পাশ থেকে কলটা কেটে দিল। এদিকে মিন্টু তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, থাক, আর কাউকে কোনো কিছু বলার দরকার নেই। আমি আমার কাজ সম্পূর্ণ করে ফেলেছি। কাল থেকে আমি তাদের বাসায় কাজে লাগবো। আর তুমি যদি পারো আজকে মিটিংটা ডেকে নাও। এই বলেই মিন্টু চলে গেল তার রুমে। এইদিকে সবাই চুপচাপ বসে আছে। এমন সময় মিন্টু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেছ, তোমার ছেলে সব কিছু ভুলে গিয়েছে। সে নাকি বাড়ি ছেড়ে অন্যর বাড়িতে কাজ করে খাবে। তার যেভাবে ইচ্ছা মন চায় সেভাবে চলতে থাকুক, তুমি তাকে বাধা দিও না। কয়েকদিন পর কাজ করে যখন আর ভালো লাগবে না, তখন এমনিতেই চলে আসবে। তোমার ছেলেকে আমি খুব ভালো করেই চিনি। যেই ছেলে তার ফুপুর বাসায় 2 দিন থাকতে পারে না, ওই ছেলে আবার অন্য বাড়িতে গিয়ে নাকি কাজ করে খাবে। হ্যাঁ, তোমার ছেলে পারবে, কারণ ও একটা মেয়েকে ভালোবাসে। ওই মেয়ের জন্য সব কিছুই করতে পারবে তোমার ছেলে। এটা আমি খুব ভালো করে বলতে পারতেছি। ঠিক আছে, এসব না হয় পরে দেখা যাবে। এখন এসব নিয়ে কথা বলার দরকার নেই। এই বলে সবাই সবার রুমে চলে গেল। এইদিকে মিন্টু চুপচাপ বসে আছে। এমন সময় মিন্টুর আম্মু প্রবেশ করলো তার রুমের ভিতরে আর বলতে লাগলো, কি রে, তুই নাকি একটা মেয়ের জন্য ওই বাড়িতে যাইতেছিস, এটা কি সত্যি কথা? হ্যাঁ, যেটা সত্য সেটাই তো বলা হয়েছে। নিচে তুমি তো নিজের কানে শুনেছ, তাহলে আবার এসে জিজ্ঞাসা করার কি আছে? জিজ্ঞেস করবো না তো কি করব? তুই যা শুরু করেছিস এসব কিন্তু একদম মোটেও ঠিক না। তোর আব্বু একজন রাষ্ট্রপতি, কালকে থেকে তুই তোর আব্বুর চেয়ারে বসবি, আর তুই কিনা এইরকম রং তামাশা শুরু করছিস। আমি তো বলি নাই যে আমি রাষ্ট্রপতির চেয়ারে বসবো। আমাকে বসানো হচ্ছে, সো আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলাচল করব। তোমরা এখানে কোনো কিছু করতে পারবে না আমাকে। এখন এখান থেকে চলে যাও, আমি আমার সব কিছু গুছাবো। মিন্টুর আম্মু ওইখান থেকে চলে গেল। এদিকে মিন্টু তার ব্যাগপত্র গোছাতে লাগলো। বেশ কিছুক্ষণ ব্যাগপত্র গুছানোর পর মিন্টু চলে আসলো বাহিরে। তার বাইক নিয়ে 3 রাস্তার মোড়ে এসে ফোন দিলেও তার সকল বন্ধুদেরকে মিন্টুর ফোন কল পেয়ে তার সকল বন্ধুরা চলে আসলো। মিন্টুকে উদ্দেশ্য করে ফয়েজ বলতে লাগলো, কি ব্যাপার মিন্টু, তুই হঠাৎ এই অবসর সময়ে কল দিয়েছিস? আগে তো কখনো এই অবসর সময়ে কল দিস না। এই সময় তো তুই ঘুমিয়ে থাকিস, তাই আমরাও তোকে কল দিয়ে ডিস্টার্ব করি না। হ্যাঁ, ঘুমিয়ে থাকি, তবে এখন থেকে আর ঘুম হবে না। ফজরের আজান কানে আসতেই ঘুম থেকে উঠে যেতে হবে, কারণ আমি একটা চাকরি নিয়েছি, চাকরিটা করব। মিথ্যা কথা বলিস না, তোর আব্বু একজন রাষ্ট্রপতি। তোর কেন চাকরি করতে হবে? তুই তো বসে বসে খেতে পারবি। আর তোর আব্বু তো কখনোই তোকে চাকরি করার জন্য দিবে না। আর তুই কোথায় চাকরি করবি শুনি? আমি চাকরি করব মন্ত্রীর বাড়িতে। যাকে আমি পছন্দ করি তাকে আমি আমার করেই ছাড়বো। মামা, ওই মেয়েটা এমনিতেই অনেক দেমাগী এবং অহংকারী। তার সাথে তুই কোনোভাবেই পারবি না। তুই প্লিজ এরকমভাবে কোনো কিছু করিস না। এইরকমভাবে কোনো কিছু করতে গেলে কিন্তু অনেক সমস্যা হবে। তোর আসল পরিচয় ওই মেয়ে জেনে গেলে আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করবে না। তুই এটা খুব ভালো করে জানিস, কারণ ওই মেয়েটা হচ্ছে একটা লোভী এবং অহংকারী। তার বাবার টাকা আছে এবং তার বাবা একজন মন্ত্রী, এটার জন্য। আমাকে এইসব বুঝাতে হবে না, আমি এইসব অনেক আগে থেকেই বুঝি। ওই মেয়েকে কীভাবে কি করতে হবে এটা আমি খুব ভালো করে জানি। ওর দেমাগ এবং অহংকার আমি বের করে ছাড়বো, খুব শীঘ্রই বের করব, এটা মনে রাখিস। আর কাল থেকে আমি তাদের বাসায় থাকব। তোরা আমাকে ফোন দিস না যতদিন না আমি তোদেরকে ফোন দিব। দেখ,
আর একবার চিন্তা ভাবনা করে এরপর তুই এই সিদ্ধান্ত নিয়ে হুট করে একটা সিদ্ধান্ত নিলে হয়ে যাবে না। প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে হবে সবার সাথে কথাবার্তা বলে। তোর আব্বু যে এরকমভাবে প্রত্যেকটা সিদ্ধান্ত নেয় সবার সাথে কথাবার্তা বলে, সেরকমভাবে কথাবার্তা বলতে হবে। আমরা তোর বন্ধু হয়ে মানা করতেছি, তুই ওই মেয়ের বাড়িতে যাবি না। ওই মেয়ের বাড়িতে গেলে তোর অনেক বড় ক্ষতি হবে। আমি আমার চিন্তা করি না, আমার ক্ষতি হোক, তবুও আমি ওই মেয়েকেই চাইবো। ওই মেয়েকে আমার লাগবে মানে ওই মেয়েকেই লাগবে। তোরা থাক, আমি গেলাম এখন। এই বলে মিন্টু ওইখান থেকে চলে আসলো বাসায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো, সন্ধ্যা 7টা। এমন সময় মিন্টুর আব্বু মিন্টুর রুমে আসলো আর বলতে লাগলো, মিন্টু, রেডি হয়ে বসে থাক, কিছুক্ষণ পর আমরা চলে যাব। সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। 8টার সময় আমরা ওখানে থাকবো বলে দিয়েছি। এই বলেই মিন্টুর আব্বু মিন্টুর রুম থেকে বের হয়ে চলে আসলো তার রুমে। রেডি হয়ে মিন্টুকে নিয়ে চলে আসলো নিচে। গাড়িতে বসতেই ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। আশেপাশে পুলিশ এবং সেনাবাহিনীর গাড়ি। বেশ কিছুক্ষণের মধ্যেই চলে আসলো সবাই জাতীয় সংসদে। ভেতরে প্রবেশ করতেই সবাই সালাম দিতে লাগলো। এদিকে মিন্টু তার আব্বুর সাথে চলে আসলো সংসদের পুরো ভিতরে, যেখানে সবাই বসে আছে। চেয়ারে বসতেই মিন্টুর আব্বু বলতে লাগলো, আমি এবার নির্বাচন করতে চেয়েছিলাম, কিন্তু আমি আর করব না। এবার আমার ছেলেকে দাঁড়া করাবো। উপরের মহল থেকে আদেশ দেওয়া হয়েছে, এই যে আমার ছেলেকে চেয়ার দিয়ে দিয়েছে। আগামী 15 বছর সে রাষ্ট্রপতি হিসাবে থাকবে। এটা হতে পারে না, কারণ আপনি যাকে তাকে আপনার আসন দিতে পারেন না। আমরা এখানে আছি, এখান থেকে আমাদের একজনকে অন্তত দিতে হবে। আপনি আমাদেরকে নাচিয়ে আপনার জায়গা আপনার ছেলেকে বসিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি আমার জায়গায় আমার ছেলেকে বসিয়ে দিয়েছি, কারণ আমি আগেই উপরের মহল থেকে সকল কিছু রেডি করে রেখেছিলাম। এই দেখেন, এখানে সকল কাগজপত্র রেডি করা আছে। যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন আমি মিথ্যা বলতেছি নাকি সত্যি বলতেছি। রাজ চৌধুরী, কাগজপত্র সব কিছু একদম ঠিকঠাক আছে। এখন আমাদেরকে মেনে নিতে হবে। মেনে নেওয়া ছাড়া কোনো কিছুর করার উপায় নেই। আমিও দেখে নিব আপনার ছেলে কয়দিন আপনার চেয়ারে বসে থাকতে পারে। এই বলে মন্ত্রী রাজ উঠে চলে গেল ওইখান থেকে। মিন্টু শপথ গ্রহণ করলো। শপথ গ্রহণ করার পর সবাইকে তার ফেস একবার দেখিয়ে ওইখান থেকে উঠে তার আব্বুর সাথে চলে আসলো আবার গাড়িতে। ড্রাইভার ড্রাইভ করতে করতে চলে আসলো বাসায়। দুজন গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভিতরে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় মিন্টু তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, কালকে সকাল সকাল আমাকে ডেকে দিবে। আমি সকাল সকাল মন্ত্রী জহিরুলের বাড়িতে চলে যাব। এখন আমি একজন রাষ্ট্রপতি, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো। হ্যাঁ, তুই রাষ্ট্রপতি, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবি, কিন্তু তোর বিপদ হলে তুই কিভাবে বিপদ থেকে মুক্তি পাবি বলতো আমাকে। আমি এটা পারবো না তোকে একা একা ছাড়তে। আমাকে ছাড়তে হবে না, আমি যেতে পারবো একা একা, যেখানে যাই না কেন। তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করো না। মিন্টু আর কোনো কিছু না বলে সোজা চলে আসলো তার রুমে। ফোন টিপতে টিপতে কখন যে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে খেয়াল নেই তার। পরের দিন সকাল 7টা। ফোনের অ্যালার্মে ঘুম ভেঙে গেল মিন্টুর। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তার ব্যাগপত্র নিয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু বসে আছে সোফায়। মিন্টু তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি এখন চলে গেলাম, আর আমার জন্য চিন্তা করতে হবে না। আমি যেখানে থাকি না কেন সেখানে খুবই ভালো থাকবো, আর আমি আমার ভালোবাসা পূর্ণ করেই দেখাবো তোমাদেরকে। এই বলে মিন্টু বাড়ি থেকে বের হয়ে চলে আসলো রাস্তায়। একটা রিক্সা নিয়ে মন্ত্রী জহিরুলের বাড়ির দিকে যেতে লাগলো।
দীর্ঘ 30 মিনিট পর চলে আসলো মন্ত্রীর বাড়িতে। কলিং বেল দিতেই মন্ত্রীর বাড়ির কাজের লোক এসে দরজা খুলে দিল। মিন্টু ভিতরে ঢুকতে যাবে এমন সময় কাজের লোক বলতে লাগলো, কে তুমি? আর হুট করে এসে কলিং বেল বাজিয়ে ভিতরে ঢুকে পড়ছো কেন? তোমার কি কমন সেন্স বলতে কোনো কিছুই নেই? সরি, আসলে আমি বুঝতে পারি নাই। আপনি মন্ত্রী জহুরুলকে একটু ডাক দিয়ে বলেন যে মিন্টু নামের একটা ছেলে এসেছে। গত কিছুদিন আগে আবেদন করেছিল এই বাড়িতে কাজ করার জন্য, সে এসেছে। ঠিক আছে, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন। আমি যতক্ষণ না ভিতরে আসতে বলবো ততক্ষণ আপনি ভিতরে আসতে পারবেন না। ঠিক আছে, আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি ভেতরে যাব না। কাজের লোক চলে আসলো ড্রয়িং রুমে। মন্ত্রী জহিরুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, একটা ছেলে এসেছে, সে নাকি গত কিছুদিন আগে এই বাড়িতে কাজ করার জন্য আবেদন করেছিল অনলাইনে। আপনি নাকি সেটা অ্যাবসেন্ট করেছেন। তাকে কি বলবো বাড়ির ভিতরে আসার জন্য? হ্যাঁ, তাকে বল বাড়ির ভিতরে আসার জন্য। কাজের লোক চলে আসলো মিন্টুর সামনে। মিন্টুকে উদ্দেশ্য করে বলতেই মিন্টুর বাড়ির ভিতরে চলে আসলো। মন্ত্রী জহিরুলকে পা ধরে সালাম করতেই মন্ত্রী জহিরুল বলতে লাগলো, আরে আরে কি করতেছো? সালাম করতে হবে না। তুমি আজকে এত সকালে চলে আসবে আমি ভাবতে পারি নাই। যাক, ভালো হয়েছে এত সকাল সকাল চলে এসেছো। চলো তোমাকে সব কিছু দেখিয়ে দেই, কখন কি করতে হবে এই সব কিছু তোমাকে বলে দিতেছি। বাইরে চলো। হ্যাঁ চলেন, তাহলে বাইরে যাওয়া যাক। মিন্টু মন্ত্রী জহিরুলের সাথে চলে আসলো বাইরে। মন্ত্রী জহিরুল মিন্টুকে সবকিছু বুঝিয়ে দিতেছে, কোথায় কি আছে কি না আছে। সবকিছু বুঝিয়ে দেওয়ার পর মিন্টু বলতে লাগলো, স্যার, সব কিছু বুঝিয়ে দিয়েছেন, আমি সব কিছুই করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে তুমি গাড়িগুলো বের করে পরিষ্কার করে রাখো। কিছুক্ষণ পর আমার মেয়ে বাইরে বের হবে। আমি আমার মেয়েকে সব কিছু বলে দিব যে তুমি নতুন এসেছো। ঠিক আছে স্যার, আপনি যান, আমি গাড়িগুলো বের করতেছি। খাদিজার আব্বু চলে গেল। এদিকে মিন্টু যেই গ্যারেজের দিকে যেতে যাবে এমন সময় বাড়ির দারোয়ান বলতে লাগলো, বাবা, তুমি এই বাড়িতে এসেছো, খুব সাবধানে থাকবে, কারণ এই বাড়িতে একটা মেয়ে আছে। এই মেয়েটা এতটা খারাপ যে সবার সাথে এমন ব্যবহার করে যে আমরা সবাই ফকির আর সে একাই বড়লোক। তার সাথে বেশি কথা বলার চেষ্টা করবে না, বেশি কথা বললে সে উল্টো আবার রেগে যাবে তোমার উপরে। ঠিক আছে চাচা, আপনি যেহেতু আমাকে সতর্ক করে দিয়েছেন তাহলে আমি আমার মতো করেই থাকবো। এখন তাহলে যাই। এই বলে মিন্টু দেওয়াল থেকে গাড়ির চাবিগুলো নিয়ে গাড়িগুলো বের করে ফেললো। বের করে সবগুলো গাড়ি পরিষ্কার করে দাঁড়িয়ে আছে। অন্যদিকে খাদিজা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই তার আব্বু বলতে লাগলো, খাদিজা, আমাদের বাড়িতে নতুন একজন কর্মচারী এসেছে। আগের যে ড্রাইভার ছিল এবং সকল কাজ করেছে সে চাকরি ছেড়ে চলে গেছে গ্রামে। এখন একটা ছেলে এসেছে। এই ছেলের সাথে অন্তত তুই খারাপ ব্যবহার করিস না। খারাপ ব্যবহার করলে আবার এই ছেলে চলে যাবে। ঠিক আছে, খারাপ ব্যবহার করব না। আমার কথা মতো চলে সে কখনো খারাপ ব্যবহারের আচরণ পাবে না, এই বলে দিলাম। এই বলে খাদিজা খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। কলেজের জন্য রেডি হয়ে নিচে আসতে দেখতে পেল মিন্টু গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। মিন্টুকে দেখে খাদিজা চমকে গেল আর মনে মনে বলতে লাগলো, কিরে, তুই এখানে কি করিস? তোর মতো গরিবের এই বাড়িতে চাকরি হয়েছে কিভাবে? তোর মতো গরিবের এই বাড়িতে তো চাকরি হওয়ার কোনো কথা না। তোকে চাকরি দিয়েছে কে? আমাকে চাকরি দিয়েছে আপনার আব্বু। কেন, চাকরি পাইছি বলে কি আপনার সমস্যা নাকি? আমার যোগ্যতা ছিল এই বাড়িতে চাকরি পাওয়ার, তাই আমি চাকরি পাইছি। মুখে মুখে তর্ক করিস? তোর তো অনেক বড় সাহস, আমাদের বাড়িতে চাকরি করে আবার আমার মুখে মুখে তর্ক করিস। সরি ম্যাডাম, আর কখনো এরকম হবে না। কোন গাড়িটা বের করব একটু বলেন? ওই যে ওইখানে লেখা আছে, আমি প্রতিদিন সকালবেলায় কোন গাড়ি নিয়ে যাই, ওইটা বের করে আন। মিন্টু গাড়িটা বের করে ড্রাইভিং সিটে বসে রইল।
খাদিজাকে দাঁড়িয়ে থাকতে দেখে মিন্টু বলতে লাগলো, ম্যাডাম ভিতরে আসেন, দাঁড়িয়েছেন কেন বাইরে? গাড়ির দরজা কি তোর বাপ এসে খুলে দেবে? ভিতরে জমিদারের মতো বসে আছিস, তাড়াতাড়ি এসে দরজা খুলে দে। মিন্টু গাড়ি থেকে নেমে দরজাটা খুলে দিতেই খাদিজা ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই মিন্টু দরজাটা লাগিয়ে দিয়ে ড্রাইভিং সিটে এসে বসে পড়ল। লুকিং গ্লাসটা খাদিজার দিকে ভালোভাবে রেখে ড্রাইভ করতে লাগলো। এদিকে রাস্তাটি ড্রাইভ করে যাচ্ছে আর লুকিং গ্লাসে খাদিজাকে দেখছে। হঠাৎ খাদিজা লুকিং গ্লাসের দিকে তাকাতেই দেখতে পেল মিন্টু তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে খাদিজা বলতে লাগলো, আর একবার যদি আমার দিকে তাকিয়েছিস তাহলে তোর চোখ উপড়ে ফেলবো আমি, এই বলে দিলাম। সামনের দিকে তাকিয়ে গাড়ি চালা। মিন্টু সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মিন্টু খাদিজাকে নিয়ে চলে আসলো কলেজের সামনে। গাড়িটা এক সাইডে দাঁড় করিয়ে দরজাটা খুলে দিতেই খাদিজা গাড়ি থেকে নেমে বের হয়ে চলে গেল কলেজের ভিতরে। এমন সময় নিশি আসলো। মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি মনে হয় খাদিজাদের গাড়ি চালিয়ে এসেছো? তুমি কি খাদিজাদের বাড়িতে চাকরি নিয়েছো? হ্যাঁ, আমি তাদের বাড়িতে চাকরি নিয়েছি। কেন, কোনো কিছু হয়েছে নাকি? তুমি এই চাকরিটা ছেড়ে দাও। তুমি এই চাকরিটা করলে তোমাকে অনেক মাসুল পোহাতে হবে, কারণ খাদিজা গতকালকে বলেছে যে তোমার শরীর থেকে প্রত্যেক দিন রক্ত ছড়াবে। তুমি এই চাকরিটা ছেড়ে অন্য কোনো চাকরি করো। অন্য কোনো চাকরি করতে পারবো না, আর অন্য কেউ আমাকে চাকরি দিবেও না। এইখানে চাকরি করতেছি, খুব ভালো টাকা বেতন পাবো আশা করি। এই টাকা দিয়ে আমার পরিবার চলে যাবে। তোমার জীবন আগে নাকি টাকা আগে শুনি? যদি তুমি ভালো থাকো তাহলে তোমার পরিবার ভালোভাবে চলতে পারবে, আর যদি তুমি ভালো না থাকো তাহলে তোমার পরিবার চলবে কি করে? জানি না কিভাবে চলবে, আর আপনি আমাকে এইসব বললেন না। আমি আমার মতো চলতে চাই। এই বলে মিন্টু গাড়ির ভিতরে এসে বসে রইল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে খাদিজার আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে খাদিজার আব্বু বলতে লাগলো, মিন্টু, তুমি এক্ষুনি বাড়িতে চলে আসো। আমি তোমাকে একটু সংসদ ভবনে নিয়ে যাব, একটু কাজ আছে। ঠিক আছে স্যার, আমি চলে আসতেছি কিছুক্ষণের মধ্যে। আপনি একটু ওয়েট করেন। এই বলে মিন্টু ওইখান থেকে চলে আসলো বাসায়। খাদিজার আব্বুকে নিয়ে সংসদ ভবনে যেতে লাগলো। অন্যদিকে খাদিজা গাছের নিচে বসে আছে। এমন সময় তার বান্ধবী রিয়া বলতে লাগলো, কি রে খাদিজা, তোর কি হয়েছে? কলেজে আসার পর থেকে তোর মনটা কেমন যেন হয়ে আছে। কারোর সাথে কথা বলতেছিস না, কি এমন চিন্তা ভাবনা করতেছিস শুনি? আজকে তো সেই ছেলেটাও আসে নাই যে তাকে নিয়ে চিন্তা করবে। সে আসে নাই এটা তোরা জানিস, কিন্তু সে আমাদের বাড়িতে চাকরি পেয়েছে। কিন্তু কিভাবে চাকরি পেয়েছে এটাই তো বুঝতেছি না। সে তো মধ্যবিত্ত, সে তো চলতে পারতেছে না, তারপরেও কেন চাকরি নিয়েছে? আমার সব বদ অভ্যাস জানার পরে ও কেন গেছে চাকরি নেওয়ার জন্য? আমার মনে হয় তোর কাছ থেকে মাই খাওয়ার জন্য অনেক ইচ্ছা করতেছে, এটার জন্য গেছে। তার শরীর থেকে প্রত্যেকদিন রক্ত ছড়াবি, যেখানে পারিস সেখানে মারবি, যেখানে দেখবি অনেক মানুষ আছে সেখানে অপমান করে দিবি, দেখবি যে সে আস্তে আস্তে চলে যাবে। এটা তো অবশ্যই করব। এটা না করলে তো আমার পেটের ভাত হজম হবে না। যতক্ষণ না আমার পেটের ভাত হজম হচ্ছে ততক্ষণ আমি কোনো কিছুই করব না। এই তো মেয়ে মানুষ বলে কথা। ঠিক আছে, এখন চল ক্লাসরুমে যাই। আর তোর গাড়ি তো দেখতে পেলাম না, চলে গেছে মনে হয়। হ্যাঁ, আব্বুকে দিয়ে আসার জন্য মনে হয় চলে গেছে। তবে চিন্তা নেই, সে চলে গেছে এটার জন্য তাকে শাস্তি দিব। প্রত্যেকটা ছোট ছোট কাজের জন্য সে শাস্তি পাবে। হ্যাঁ চল তাহলে এখন। এই বলে খাদিজা চলে আসলো ওইখান থেকে ক্লাসরুমে। অন্যদিকে মিন্টু জাতীয় সংসদে যাচ্ছে। এমন সময় খাদিজার আব্বু বলতে লাগলো, তোমাকে আমার কেমন চেনা চেনা লাগতেছে। মনে হয় আজকে নাকি কলেজে তোমাকে দেখেছি। তুমি কি আমার সাথে কখনো দেখা করেছো বা আমার আশেপাশে এসেছো?
না স্যার, আপনার সাথে আগে কখনো দেখা হয় নাই, আর আপনার পাশে আশেপাশের দিকে ঘোরাঘুরি করব কি করে? আপনি একজন মন্ত্রী, আপনার আশেপাশে আমাদের জায়গা আছে নাকি? হ্যাঁ, তাও তো কথা, তা সত্যি আছে। যাই হোক, এসব নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নেই। আমি মনে হয় ভুল দেখেছি, আমাকে নামিয়ে দিয়ে তুমি আবার চলে যাবে। কিন্তু খাদিজার কলেজের সামনে, খাদিজা যে কোনো সময় কলেজের থেকে বের হতে পারে, আর আমি দুপুর 2টার সময় বের হব। তুমি আমাকে দুপুর 2টার সময় এখান থেকে নিয়ে যাবে। ঠিক আছে স্যার, দুপুর 2টার সময় আপনাকে এখান থেকে এসে নিয়ে যাব। তবে ম্যাডাম যদি বলে অন্য কোথাও ঘুরতে যাবে বা কোনো কিছু করবে, তখন আমি কি করব? তখন যদি আপনাকে নিতে না আসি? তখন নয়, আমি আমার মেয়ের সাথে কথা বলে নিব। আমার মেয়ে যদি বলে তোমাকে এদিকে এসে আমাকে পিক আপ করে নিয়ে যাওয়ার জন্য, তাহলে নিয়ে যাবে। আর যদি আমার মেয়ে বলে না নিয়ে যাইতে, তাহলে আমি অন্য যে কোনো একটা গাড়ি দিয়ে চলে যাব। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। এই বলে মিন্টু এখান থেকে চলে আসতে যাবে, এমন সময় দারোয়ান মিন্টুর গাড়ি আটকালো আর বলতে লাগলো, স্যার, আপনি কেন গাড়ি চালাচ্ছেন? তাও আবার মন্ত্রীর গাড়ি। আপনি নিজে একজন রাষ্ট্রপতি হয়ে মন্ত্রীর গাড়ি চালাচ্ছেন, বুঝলাম না কিছু। কোনো কিছুই বুঝতে হবে না। আমি যে গাড়ি চালাচ্ছি এটা কাউকে বলবেন না, অন্য আরেক সময় আপনাকে সব কিছু খুলে বলবো। ঠিক আছে স্যার, আর সাবধানে গাড়ি চালাবেন। আপনাকে নিয়ে ভিতরে অনেক সমালোচনা হয়, আপনাকে মেরে ফেলার অনেক চেষ্টা করবে ওই রাজ। সবাই বসে বসে হয়তো প্ল্যান করবে এখন। যত ইচ্ছা করতে থাকো, কারণ আমাকে তো পাবে না। আমাকে মারতে হলে আগে আমার খোঁজ নিতে হবে, আর আমার বাড়ির ভিতরে তো ঢুকতেই পারবে না। এই বলে মিন্টু দারোয়ানের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো ওইখান থেকে কলেজের সামনে। এসে দেখে খাদিজা দাঁড়িয়ে আছে। খাদিজাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, ম্যাডাম, আপনার আব্বুকে নামিয়ে দিয়ে আসার জন্য গিয়েছিলাম, আর একটু লেট হয়ে গেছে, রাস্তায় একটু জ্যাম ছিল, প্লিজ মাফ করে দেন। খাদিজা কোনো কিছু না বলে তার হাতে থাকা কলমটা দিয়ে চট করে মিন্টুর হাতে পিনটা ঢুকিয়ে দিল। সাথে সাথেই মিন্টুর হাত থেকে রক্ত বের হতে লাগলো। এটা দেখে মিন্টু বলতে লাগলো, সামান্য এইটুকু অপরাধের জন্য আপনি এইভাবে আমার হাতে কলম ঢুকিয়ে দিবেন? এটা কিন্তু একদম ঠিক কাজ করলেন না। ঠিক কাজ করেছি কি নাকি ঠিক কাজ করিনি এটা আমি জানি। তোমাকে এত কিছু বলতে বলি নাই। চুপচাপ গাড়িতে ওঠো আর আমাকে নিয়ে একটা পার্কে যাও। পার্ক যদি সুন্দর না হয় তাহলে আবার মায়ের খেতে পারবে। মিন্টু তার হাত থেকে কলমটা বের করে ফেলল। হাতে তার রুমাল পেঁচিয়ে ড্রাইভ করে চলে আসলো সুন্দর একটা পার্কে। পার্কের সামনে এসে গাড়িটা দাঁড় করিয়ে মিন্টু গাড়ি থেকে নেমে দরজাটা খুলে দিতেই খাদিজা গাড়ি থেকে নেমে চলে আসলো বাইরে। মিন্টু বলতে লাগলো, আপনার সাথে ভিতরে যেতে হবে নাকি, নাকি আপনি একা যেতে পারবেন? আমার কি হাত পা নাই নাকি যে বলতেছেন আমার সাথে যেতে হবে? চুপচাপ গাড়িতে বসে থাকেন। আমি এখানে কতক্ষণ থাকি তার কোনো শিওর নাই। আর তোর ফোন নাম্বার দে, যখন কোনো কিছু প্রয়োজন হবে তখন আমি তোকে ফোন দিয়ে তুই দোকান থেকে কিনে নিয়ে আসে আমাকে দিবি। মিন্টু তার ফোন নাম্বার দিয়ে দিতেই খাদিজা চলে গেল পার্কের ভিতরে। বেশ কিছুক্ষণ পার্কের ভিতরে বসে থাকার পর খাদিজা চলে আসলো গাড়ির কাছে। মিন্টু খাদিজাকে দেখে গাড়ির দরজাটা খুলে দিতেই খাদিজা গাড়ির ভিতরে উঠে পড়ল। মিন্টু ড্রাইভিং সিটে বসে বলতে লাগলো, এখন কোথায় যাব ম্যাডাম? বাড়ি দিকে যা, আর বিকালে 3টার সময় আমি বের হব। নিচে এসে যাতে তোকে দেখতে পাই। ঠিক আছে ম্যাডাম, বিকেল 3টার সময় আমি রেডি থাকবো। তবে 2টার সময় আপনার আব্বুকে নিয়ে আসতে হবে। নিয়ে আসবি এটা আমাকে বলতেছিস কেন? যাকে নিয়ে আসা দরকার তাকে নিয়ে আসবি। এখন চুপচাপ গাড়ি চালা। মিন্টু চুপচাপ গাড়ি চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো খাদিজার বাড়িতে। খাদিজা গাড়ি থেকে নেমে সোজা চলে গেল বাড়ির ভিতরে।
এদিকে মিন্টু গাড়িটা এক সাইডে রেখে তাড়াতাড়ি করে চলে আসলো একটা ফার্মেসিতে। ফার্মেসির ডাক্তারকে দেখাতেই ডাক্তার পরিষ্কার করে ভেতর থেকে কলমের পিন বের করে ফেললো আর বলতে লাগলো, এরকমভাবে কেউ মানে নাকি কাউকে? আমি আমার এটুকু বয়সে এইরকম ভাবে কাউকে মারতে দেখি নাই। এই নাও, এখানে কিছু ওষুধ লিখিয়ে দিয়েছি। ওষুধগুলো নিয়ে মতো খাওয়া দাওয়া করে আশা করি ইনফেকশন হবে না। মিন্টু ডাক্তারের দোকান থেকে ওষুধ নিয়ে চলে আসলো বাসায়। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় দারোয়ান বলতে লাগলো, কি ব্যাপার বাবা, তোমার হাতে ব্যান্ডেজ? খাদিজা তোমাকে কিছু করেছে নাকি? খাদিজা তেমন কিছু করে নাই, তার হাতে থাকা কলম দিয়ে আমার হাতে ঢুকিয়ে দিয়েছিল, এছাড়া আর কোনো কিছুই হয় নাই। অহংকারী মেয়ে হয়েছে বলে এইভাবে মানুষকে মারবে? দুনিয়াতে তো আরো অহংকারী মানুষ আছে, এই মেয়েটার মতো আর অহংকারী মানুষ হয়তো দুনিয়াতে আর একটাও নেই। তুমি এই চাকরিটা ছেড়ে দিয়ে চলে যাও, তোমার জন্য ভালো। সমস্যা নেই, সামান্য এইটুকু বিষয় নিয়ে কোনো কিছুই হবে না। ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি, ঠিক মতো খাওয়া দাওয়া করলে ভালো হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে, এখন রেস্ট করো। আবার 2টার দিকে তো তুমি বাইরে বের হবে স্যারকে আনার জন্য। মিন্টু গাড়িতে এসে বসে আছে। এইদিকে খাদিজা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল আর মনে মনে ভাবছিল, ইস, একটু জোরে মারলে পুরো কলমটা ঢুকে যাইতো, তাহলে এই ছেলেটা এই চাকরিটা ছেড়ে দিত। আজকে আবারও তাকে মারবো, দেখি সে যদি টিকে থাকতে পারে তাহলে তো ভালো, আর না থাকতে পারলে চলে যাবে। আমাদের বাড়িতে চাকরি করা এত সহজ না। এই বলে খাদিজা মুচকে একটা হাসি দিয়ে চলে গেল রুমের ভিতরে। দেখতে দেখতে দুপুর 1টা বেজে গেল। মিন্টু গাড়ি নিয়ে চলে আসলো জাতীয় সংসদ ভবনে। এসে দাঁড়িয়ে আছে এমন সময় জাতীয় সংসদ ভবনের ভেতর থেকে বের হলো খাদিজা, আব্বু আর রাজ। দুজন গাড়ির ভিতরে এসে বসলো। মিন্টু রাজকে দেখে মুখে মাস্ক পরে নিল। মিন্টু খাদিজার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার এখন কোথায় যাব? বাড়ির দিকে নাকি অন্য কোথাও? হ্যাঁ, বাড়িতে যাও। মিন্টু ড্রাইভ করছে আর তাদের কথা শুনছে। চলুন আমরাও শুনে আসি কি কথা বলছে তারা। দেখেন জাহিরুল চৌধুরী, আপনি যদি আমার সাথে হাত মিলিয়ে কাজ না করেন তাহলে আপনি জাতীয় সংসদ ভবন থেকে 1 টাকাও পাবেন না। আমরা যেই প্ল্যান করছি, আপনি যে প্ল্যান শুনেছেন, এই প্ল্যান অনুযায়ী এই কাজ করলে তাদেরকে আমরা অতি সহজে মেরে ফেলতে পারবো। যেই লোক আমাকে জাতীয় সংসদ ভবনে নিয়ে গেছে এবং আমাকে মন্ত্রীর পদ দিয়েছে, তার ক্ষতি করতে পারবো না আমি। আপনি যতই চেষ্টা করেন না কেন, আমাকে 1000 কোটি টাকা দিলেও আমি রাজি হব না। তাহলে তাদের সাথে মৃত্যুবরণ করতে হবে। তাহলে তাদের সঙ্গে মৃত্যুবরণ করতে আপনিও রেডি থাকেন। খুব শীঘ্রই আপনার উপর হামলা হবে, এই বলে দিলাম। মৃত্যুকে আমি ভয় পাই না। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে, মৃত্যু অবশ্যই তার নির্ধারিত সময় হবে। আল্লাহ তাআলা যদি লিখে রাখে আমার মৃত্যু আপনাদের হাতে হবে, তাহলে আপনাদের হাতেই হবে, এটা কেউ বাধা দিতে পারবে না। ঠিক আছে, দেখা যাবে। আমাকে সামনে নামিয়ে দেন। মিন্টু কিছুটা সামনে নিয়ে গাড়িটা দাঁড় করাতেই রাজ গাড়ি থেকে নেমে চলে গেল। এদিকে খাদিজার আব্বু বেশ কিছুটা চিন্তায় পড়ে গেল, কি করবে বুঝে উঠতে পারতেছে না। এমন সময় মিন্টু বলতে লাগলো, স্যার আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার কোনো কিছুই হবে না, বা আপনাকে কেউ কিছু করতেও পারবে না। তুমি তো শুনলে সে কি বলে গিয়েছে, রাষ্ট্রপতিকে মারবে, সাথে আমাকে মারবে। আমি নিজের মৃত্যুকে ভয় পাই না, কিন্তু যে রাষ্ট্রপতি আমাকে এত দূর নিয়ে গেছে তার কোনো কিছু হবে এটা আমি নিজের চোখে দেখতে পারবো না। আমাকে কোনো কিছুই করতে হবে, বাসায় ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করব। আপনার ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে না। যাকে তারা মারার সিদ্ধান্ত নিয়েছে তাকে যদি পায় তাহলে তাকে মেরে ফেলুক, তাকে আশা করি পাবে না। মানে তুমি কি বলতে চাইতেছো? তোমার কথা আমি বুঝতেছি না, তুমি একটু আমাকে ক্লিয়ার করে বলবে কি বলতে চাইতেছো? ক্লিয়ার করে বলার এখনো কোনো কিছুই নেই,
আপনাকে বলেছি আপনি চিন্তামুক্ত থাকতে পারেন। আপনি চিন্তামুক্ত থাকেন, বাকিটা রাষ্ট্রপতি দেখে নেবে। এই বলে মিন্টু ড্রাইভ করে চলে আসলো বাসায়। খাদিজার আব্বু মিন্টুর দিকে কেমন করে তাকিয়ে বাড়ির ভিতর চলে গেল। এইদিকে মিন্টু তার পকেট থেকে ফোনটা বের করে কল দিল তার বন্ধু হানিফকে। বেশ কিছুক্ষণ পর হানিফ কলটা রিসিভ করতেই মিন্টু বলতে লাগলো, হ্যালো হানিফ, মন্ত্রী রাজকে কিডন্যাপ করে আমাদের পুরনো বাড়িতে নিয়ে যাওয়া তো। ইঁদুর তো অনেক লাফালাফি করছি আমাকে মেরে ফেলার জন্য। ঠিক আছে, কাজ হয়ে যাবে। তবে তাকে দিয়ে কি করব? টুকরো টুকরো করে মাংস খাইয়ে ফেলবো নাকি? তোর জন্য রেখে দেব, তুই এসে কিছু করবি? আমি এসে না হয় তাকে একটু সাইজ করব। তাকে সাইজ করার প্রয়োজন আছে। এখন রাখি, তোকে যে কাজ দিয়েছি তুই সেই কাজ মন দিয়ে করে আমাকে ফোন দিস বা মেসেজ দিস। ঠিক আছে, কাজ হয়ে গেলে তোকে মেসেজ দিব। এই বলেই হানিফ কলটা কেটে দিল। এই দেখে মিন্টু গাড়ি থেকে নেমে বাইরে আসতেই দারোয়ান মিন্টুকে ডাক দিয়ে বলতে লাগলো, এই ছেলে, তুমি কি খাওয়া দাওয়া করবে না নাকি? ভিতর থেকে খাবার দিয়ে গেছে তোমার আর আমার। এই নাও তোমার খাবার, খাওয়া দাওয়া করে নাও। খাওয়া দাওয়া করে এরপরে ঔষধ খাও। ঠিক আছে চাচা, আর আপনাকে ধন্যবাদ। আবার বল নিয়ে আসার জন্য আমার কাছে। মিন্টু ধন্যবাদ দিয়ে দারোয়ানের কাছ থেকে খাবারগুলো নিয়ে খেতে লাগলো। খাবার খেয়ে ওষুধ খেয়ে বসে আছে এমন সময় খাদিজা আসলো। মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তাড়াতাড়ি দরজা খুল আর শ্রীনগর চল তাড়াতাড়ি, ওইখানে আমার বন্ধু বান্ধবীরা অপেক্ষা করতেছে। মিন্টু দরজা খুলে দিতেই খাদিজা ভেতরে বসে গেল। খাদিজা বসতেই মিন্টু ড্রাইভিং সিটে এসে বসে ড্রাইভ করতে লাগলো। 125 স্পিডে যাচ্ছে। এটা দেখে খাদিজা বলতে লাগলো, কিরে, তুই কি তোর বাপের গাড়ি চালাচ্ছিস নাকি? এত স্পিডে চালানোর কি আছে? আস্তে ধীরে চালা। খাদিজার কথা শুনে মিন্টু স্পিড কমিয়ে দিল। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো শ্রীনগর। মিন্টু গাড়িটা এক সাইডে রেখে দরজা খুলতেই খাদিজা গাড়ি থেকে নেমে চলে গেল তার বান্ধবীদের কাছে। সাথে খাদিজা চাচাতো বোনও আছে। খাদিজা যেতেই খাদিজার চাচাতো বোন বলতে লাগলো, তোমার সাথে যে ছেলেটা ছিল ওই ছেলেটা কি তোমার ড্রাইভার? হ্যাঁ, ওই ছেলেটা আমাদের বাড়ির নতুন ড্রাইভার। আগে ড্রাইভার চাকরি ছেড়ে দিয়েছে। ও আচ্ছা, তবে এই ছেলেটাকে আমার কেমন যেন চেনা চেনা লাগতেছে। তাকে কোথাও যেন দেখেছি। চিনবি না কেন? এই ছেলেটা আমাদের এলাকার। হয়তো রাস্তাঘাটে দেখেছিস, তাই হয়তো চেনা চেনা লাগতেছে। যাই হোক, এখন ওর কথা বাদ দিয়ে কাজের কথায় আসা যাক। তো ওদেরকে একটা কাজ দিয়েছিলাম, কাজটা করেছিস? আগে যে রাষ্ট্রপতি ছিল সে নাকি তার ছেলেকে রাষ্ট্রপতির দায়িত্ব দিয়েছে। তার ছেলে নাকি এখনো বিয়ে করে নাই। তার খোঁজ খবর নিয়েছিস? সে কোথায় আছে, কি করতেছে এখন? খোঁজ খবর তো নিয়েছিলাম, কিন্তু খোঁজ খবর নিয়ে যা জানতে পারলাম তা কখনো আশা করি নাই। সে নাকি একটা মেয়েকে ভালোবাসে। ওই মেয়েটাকে পাওয়ার জন্য কাজ করতে গেছে তার বাসায়। এখন মেয়েটার আসল পরিচয় জানে না। অনেক জানার চেষ্টা করেছিলাম কিন্তু পাই নাই। কি বলিস? রাষ্ট্রপতি হয়ে যদি সে তার গার্লফ্রেন্ডকে পাওয়ার জন্য তার বাড়িতে গিয়ে কাজ করতে পারে, তাহলে এটা তো একদম খাঁটি ভালোবাসা। সে একজন রাষ্ট্রপতি হয়ে যদি এইরকম করে, তাহলে কেমন হবে বলতো তোরা? আপু, আমরাও এতক্ষণ ধরে এসব চিন্তা ভাবনা করছিলাম। তবে তুমি আশা ছেড়ে দাও। সে যেহেতু তার গার্লফ্রেন্ডের বাসায় গেছে, তার মানে তার গার্লফ্রেন্ডকে সে পেয়ে এরপর বিয়ে করবে। আর ছেলেটার হাতে কি হয়েছে? ছেলেটার হাতে কি হয়েছে এত কিছু জিজ্ঞেস করতেছিস কেন? তোকে বলেছি নাকি এত কিছু জিজ্ঞেস করার জন্য? থাক, আর কিছু বলতে হবে না, বুঝে গেছি তোমার কথা শুনে। তুমি ছেলেটার নিশ্চয়ই কোনো কিছু করেছো। হ্যাঁ, আমার মনে যা চাইছে তাই করেছি। এত বেশি কথা বলিস না, এখন বাসায় যা। শ্যাপলা ওইখান থেকে উঠে চলে আসলো নিচে গাড়ির সামনে। গাড়ির গ্লাসে 2 থেকে 3 বার টোকা দিতেই মিন্টু গ্লাসটা নামাতেই শ্যাপলা বলতে লাগলো, মিন্টু, তুই
তুই এখানে কি করিস? আর তুই আমার চাচাতো বোনেদের গাড়ি চালাচ্ছিস কেন? তুই তো রাষ্ট্রপতি, তাহলে গাড়ি চালাচ্ছিস কেন? তোকে মেসেজের মাধ্যমে সব কিছু বলতেছি, তুই এখন এখান থেকে চলে যা। আর আমি যে গাড়ি চালাচ্ছি এসব কাউকে বলার দরকার নেই। আর আমি এখানে লুকিয়ে আছে, তোকে সব কিছুই বলবো মেসেজের মাধ্যমে। তুই এখন যা। শাপলা ওইখান থেকে চলে গেল। শাপলা হচ্ছে মিন্টুর বন্ধুর গার্লফ্রেন্ড। তারা সবাই একই সাথে চলাচল করেছিল, সবাই বন্ধুর মতো। তাই শাপলা মিন্টুকে তুই করেই বলেছে। শাপলা কিছু দূর যেতেই মিন্টু শাপলাকে আস্তে আস্তে মেসেজ করে সব কিছুই বলে দিল। সব কিছু শোনার পর শাপলা বলতে লাগলো, মিন্টু, তুই অনেক বড় ভুল করতেছিস। এই মেয়েটাকে বিয়ে করলে তোর জীবন তছনছ হয়ে যাবে। এই মেয়েটার যত টাকা দিবে এই মেয়েটা ততই ভালো থাকবে, আর টাকা দেওয়া বন্ধ করে দিলে তোর সাথে খারাপ ব্যবহার করবে। এইসব নিয়ে তুই চিন্তা করিস না। আমি যতদিন এই বাড়িতে আছি ততদিনে তাকে একদম ঠিক করে ফেলবো। আমার সাথে কখনো এইরকমভাবে কথা বলতে পারবে না। এখন যত পারো আমাকে ব্যথা, ঠিক আছে, কষ্ট দুঃখ, তবে খুব শীঘ্রই তার এই অহংকার আমি ভেঙে দেব। ঠিক আছে, খুব সাবধানে থাকিস। এই মেয়েটা খুবই ডেঞ্জারাস, যখন যা মন চাই তখন তাই করে। এইসব কথাবার্তা বলছে শাপলা আর মিন্টু মেসেজের মাধ্যমে। অন্যদিকে খাদিজা তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শেষ করে চলে আসলো গাড়িতে। মিন্টু খাদিজাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। এটা দেখে খাদিজা বলতে লাগলো, কি রে, তুই বাড়ির দিকে যাইতেছিস কেন? তোকে কি আমি একবারও বলেছি বাড়ির দিকে যাওয়ার জন্য? তাহলে কোথায় যাব? আপনি তো বললেন না কিছু, তাই তো আমি বাড়ির দিকে যাইতাছি। আমি বলি নাই তো কি হয়েছে? আমাকে জিজ্ঞেস করতে পারলি না? নাকি জিজ্ঞেস করলে কি আমি বলতাম না? সরি ম্যাডাম, বলেন এখন কোথায় যাইতে হবে? নাইট ক্লাবের দিকে চল। আজকে সারা রাত নাইট ক্লাবে থাকবো, কালকে কলেজে যাব না। আপনি একটা ভালো মেয়ে হয়ে নাইট ক্লাবে যাবেন? আপনার নাইট ক্লাবে যাওয়ার দরকার নেই, আপনি বাড়িতে চলেন। এই চা করে বাচ্চা, তোকে কি বলেছি আমাকে জ্ঞান দেওয়ার জন্য? তোকে যেখানে যাওয়ার জন্য বলেছি সেখানে যা। মিন্টু খাদিজার কথা শুনে চুপ হয়ে গেল। চুপচাপ ড্রাইভ করে চলে আসলো নাইট ক্লাবের সামনে। খাদিজা গাড়ি থেকে নেমে সোজা চলে গেল নাইট ক্লাবে। এইদিকে মিন্টু তার পকেট থেকে ফোনটা বের করে কল দিল নাইট ক্লাবের মালিককে। নাইট ক্লাবের মালিক কলটা রিসিভ করতেই মিন্টু বলতে লাগলো, আজকে যদি আপনার ক্লাব বন্ধ না করেন তাহলে চিরদিনের মতো আপনার ক্লাব বন্ধ করে দেব, মিস্টার আজমির চৌধুরী। স্যার, এমনটা করবেন না, আমি এখনই বন্ধ করে দিতেছি। আর আজকে বিদেশ থেকে কিছু অতিথি আসবে, তো এটার জন্য ভাবছিলাম খোলা রাখবো, কিন্তু আপনি বন্ধ করতে দেওয়ার জন্য বলেতেছি। 3 ঘন্টা পর নাইট ক্লাব চালু করতে পারেন। আপনি এই 3 ঘন্টা বন্ধ করে দেন, তবে ভিতরে বলবেন যে আজকে নাইট ক্লাব বন্ধ থাকবে। 5 মিনিটের ভিতর যাতে সকল লোক বাইরে বের হয়, এই বলে দিলাম। মিন্টু এই বলে কলটা কেটে দিল। 5 মিনিট যেতে না যেতেই সব লোক বাইরে বের হয়ে আসলো। এদিকে খাদিজা বাইরে বের হয়ে আসতেছে আর মনে মনে বলছে, কোন হারামজাদা নাইট ক্লাবটা বন্ধ করলো আজকে? ভাবছিলাম একটু লাল পানি খাবো, আর লাল পানি খাওয়া হলো না। এখন অন্য নাইট ক্লাবে যেতে হবে। এইসব ভাবতে ভাবতে খাদিজা চলে আসলো গাড়ির সামনে। মিন্টু গাড়ি থেকে নেমে দরজাটা খুলে দিতেই খাদিজা গাড়ির ভিতরে ঢুকে বলতে লাগলো, অন্য নাইট ক্লাবে যা, এইটা বন্ধ করে দিয়েছে, আজকে নাকি চলবে না। ও আচ্ছা, বাকিগুলো যদি বন্ধ থাকে তাহলে কি করবেন? বাড়িতে চলে যাবেন নাকি? একটা বন্ধ হয়েছে তো কি হয়েছে, বাকিগুলো আশা করি খোলা থাকবে। তুই যেতে থাক, দরকার পড়লে আজকে সারা রাত ঘোরাঘুরি করব, লাল পানি খেয়ে ছাড়বো আজকে আমি। মিন্টু গাড়ি চালাচ্ছে আর এক হাতে মেসেজ করে বলে দিল তার বন্ধুকে সকল নাইট ক্লাব বন্ধ করে দেওয়ার জন্য। এইদিকে মিন্টুর বন্ধু সকল নাইট ক্লাবের মালিকদেরকে ফোন দিয়ে বলে দিল বন্ধ করে দিতে আজকের জন্য। এদিকে মিন্টু পুরো শহর ঘুরে ফেলেছে, কিন্তু
একটা নাইট ক্লাব খোলা নেই। এটা দেখে খাদিজা বলতে লাগলো, শালা, আজকে আমার ভাগ্যটা কি হয়েছে? অন্য সময় তো খোলা থাকে নাইট ক্লাব, কিন্তু আজকে বন্ধ কেন? নিশ্চয়ই কেউ জেনে বুঝে এটা করেছে। এই ড্রাইভার, বাড়ি দিকে চল, আমার আর ভালো লাগতেছে না। মিন্টুর বাড়ির দিকে যেতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো বাসায়। বাড়িতে এসে খাদিজা গাড়ি থেকে নেমে চলে গেল বাড়ির ভেতরে। এদিকে মিন্টু তার বন্ধু ফায়েজকে কল দিয়ে আবারও বলে দিল সকল নাইট ক্লাব খুলে দেওয়ার জন্য। মিন্টুর কথা শুনে ফায়েজ সবাইকে বলে দিল। এদিকে মিন্টু রাতে খাওয়া দাওয়া করে সব গাড়ি গ্যারেজের ভেতরে ঢুকিয়ে বাইরে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মিন্টুর আম্মু বলতে লাগলো, তুই কখনো আমাদের সাথে কথা না বলে থাকতে পারিস না, আর সেই জায়গায় আজকে সারা দিন চলে গেছে, তুই আমাদেরকে একবারও ফোন দিস নেই। একটা মেয়ের জন্য তার বাড়িতে গিয়ে কামলা খাটতেছিস। বাড়িতে বসে অর্ডার করলেই তো ওই মেয়ে আসবে, সাথে ওই মেয়ের 14 গোষ্ঠী আসবে। হ্যাঁ, আমি জানি বাড়িতে বসে অর্ডার করলে ওই মেয়ে যাবে এবং ওই মেয়ের 14 গোষ্ঠী যাবে, কিন্তু আমি চাই না ওই মেয়ের 14 গোষ্ঠী নিয়ে যাওয়ার জন্য। আমি চাই ওই মেয়েকে শুধু নিয়ে যাইতে। কয়েকদিনের ভিতরে ওই মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যাব। মিন্টু তার আম্মুর সাথে কথা বলে ফোনটা কেটে দিল। দেখতে দেখতে কেটে গেল এভাবেই 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ মিন্টু খাদিজার কাছ থেকে অনেক অত্যাচার সহ্য করেছে, কিন্তু কোনো কিছুই বলেনি। রাতে ছাদের উপরে বসে আছে খাদিজা, তার পাশে বসে আছে শ্যাফলা এবং তার বান্ধবীরা। এমন সময় বলতে লাগলো, আচ্ছা আপু, তোমাকে কিছু কথা বলি, জানি না তুমি কথাগুলো কি মনে করবে। আমি তোমার ভালোর জন্যই বলবো। তুমি যেটা চাইছিলে আশা করি ওইটা তুমি হয়তো পেয়ে যেতে পারো। এমন কোনো কথা বলিস না যেটা শুনলে আমি আবার রেগে যাব, আর রেগে গেলে কিন্তু কি হবে এটা তুই ভালো করেই জানিস। কথাটা হচ্ছে তুমি এখন থেকে সবার সাথে ভালো ব্যবহার করো এবং গরিব একটা ছেলেকে দেখে রিলেশনে যাও। যেমন তোমার ড্রাইভার, তার সাথে রিলেশনে যেতে পারো। ছেলেটা তো খুবই ভালো, কত অত্যাচার করো তুমি, কিন্তু কোনো কিছু বলে না। যদি রিলেশনে যেতে পারো তাহলে তোমার জন্য খুবই ভালো হবে। এমনও হতে পারে তুমি যার দেখা পাওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলে তার দেখা পাইতে পারো। মানে তুই কি বোঝাতে চাইছিস? আমাকে একটু বুঝিয়ে বল তো। আমাকে না বুঝিয়ে বলে আমি বুঝবো কি করে? তুই আমাকে কি বোঝাতে চাইছিস? আমি তোমাকে বোঝাতে চাইছি যে তুমি একটা ভালো ছেলের সাথে রিলেশন করো, সাথে যেই অহংকারগুলো করো এই অহংকারগুলো আর কইরো না, তাহলে দেখবে তুমি রাষ্ট্রপতির দেখা পেয়ে যাবে। আমি তার দেখা পাবো কোথা থেকে? সে কোথায় আছে কে জানে? এত কিছু জানার দরকার নেই। তোমাকে বলেছি তুমি ভালো হয়ে যাও এবং কারোর সাথে রিলেশনে জড়িয়ে যাও, দেখবে এমনিতেই তাকে পেয়ে যাবে। খাদিজা শাপলা যে কথা বলতেছে তার কথায় বোঝাই যাইতেছে যে রাষ্ট্রপতি হয়তো চাইতেছে তুই ভালো হয়ে যা এবং কারোর সাথে রিলেশনে যা। সে যদি দেখে তাহলে অবশ্যই তোর সামনে আসবে হয়তো। আমি যদি কারোর সাথে রিলেশনে যাই তাহলে সে সামনে আসলে পরে আমি তাকে কিভাবে বলবো যে আমি তাকে ভালোবাসি? অন্য কাউকে ভালোবাসলে তো তাকে আর বলতে পারবো না। আমি এত কিছু বোঝাতে পারবো না তোকে শাপলা, যা বলছে তুই তাই কর। একবার করে দেখ কি হয়, পরেরটা না হয় পরে দেখা যাবে। তোকে ভালো একটা বুদ্ধি দেই, তুই তো ড্রাইভারের সাথে রিলেশন কর। যখন দেখবি রাষ্ট্রপতি তোর সামনে চলে এসেছে তখন তুই ড্রাইভারকে ছেড়ে দিতে পারবি। একদম ঠিক কথা বলেছ শাহিন আপু। এই তো শাহিন আপু বুঝে গেছে, আর তুমি বুঝো না। শাহিন আপু, অনেক রাত হয়েছে, চলো আমরা আমাদের বাসায় চলে যাই। এই বলে শাপলা আর শাহিনা চলে আসলো নিচে। মিন্টুকে উদ্দেশ্য করে শাপলা বলতে লাগলো, মিন্টু, আমাদেরকে একটু আমাদের বাসায় পৌঁছে দিয়ে আসো তো। কাল অনেক রাত হয়ে গেছে, এখন তো কোনো রিক্সা বা গাড়ি পাবো না। ঠিক আছে, চলেন তাহলে আপনাদেরকে পৌঁছে দিয়ে আসি আপনাদের বাসায়।
মিন্টু দুজনকে গাড়িতে উঠিয়ে যেতে লাগলো তাদের বাড়ির দিকে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো শাহিনাদের বাসায়। শাহিনাকে নামিয়ে দিয়ে মিন্টু ড্রাইভ করতে লাগলো। এমন সময় শাপলা বলতে লাগলো, মিন্টু, আমি তোমার প্ল্যান মতো সব কিছু করে ফেলেছি। আশা করি কালকে হয়তো আপু তোমার সাথে ভালো ব্যবহার করবে এবং তোমার সাথে রিলেশনে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, সে যদি আমার সাথে ভালো ব্যবহার করে আর আমার সাথে যদি রিলেশনে যায় তাহলে আমি খুব শীঘ্রই তার সামনে চলে আসব। তবে এমনভাবে আসব সে খুবই চমকে যাবে। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি আইসো না। সর্বোচ্চ 4 থেকে 5 মাস হাতে নিয়ে এরপরে আসবে, মানে 4 থেকে 5 মাস পর আসবে আমাদের সামনে। মিন্টু এইসব কথাবার্তা বলছে শাপলার সাথে। বেশ কিছুক্ষণ পর শাপলাকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে আসলো বাসায়। গাড়িটা গ্যারেজের ভিতরে রেখে গাড়ির ভিতরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ফোনের অ্যালার্মে ঘুম ভাঙল মিন্টুর। ঘুম থেকে উঠে বসে আছে, এমন সময় মিন্টুর ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে খাদিজা কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে খাদিজা বলতে লাগলো, মিন্টু, তুই একটু গাড়িটা তাড়াতাড়ি বের কর। আজকে একটু তাড়াতাড়ি বাহিরে বের হব, আর তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। ঠিক আছে ম্যাডাম, আমি গাড়ি এখনই বের করতেছি। এই বলে খাদিজা ফোনটা কেটে দিল। এদিকে মিন্টু খুশি মনে গাড়িটা বের করে ফ্রেশ হয়ে নিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর খাদিজা চলে আসলো নিচে। মিন্টুকে নিয়ে বের হয়ে পড়ল। মিন্টু গাড়ি চালাচ্ছে কিন্তু কোনো কিছুই বলতেছে না। হঠাৎ খাদিজা মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তুমি প্রথম দিন যেই পার্কে নিয়ে গিয়েছিলে ওই পার্কে নিয়ে যাও আমাকে। ঠিক আছে ম্যাডাম, আমি নিয়ে যাইতেছি আপনাকে। এই বলে মিন্টু খাদিজাকে ওই পার্কে নিয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো সেই পার্কে। দুজন গাড়ি থেকে নেমে পার্কের ভিতর চলে আসলো। একটা বেঞ্চের উপরে বসে আছে মিন্টু আর খাদিজা। এমন সময় মিন্টু বলতে লাগলো, ম্যাডাম, আমাকে এখানে নিয়ে এসেছেন, কিছু বলবেন নাকি? হ্যাঁ, তোমাকে কিছু বলার জন্য এখানে নিয়ে এসেছি। মিন্টু, এতদিন তোমার সাথে যা যা করেছি এটার জন্য আমি মাপ চাইতেছি। প্লিজ আমাকে মাফ করে দাও, আর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ম্যাডাম, মাপ চাইতেছেন এটা ভালো কথা, কিন্তু আমি আপনার সাথে রিলেশনে যেতে পারবো না, কারণ আমি গরিব, আমার বাড়ি ঘর বলতে কোনো কিছু নেই। আপনার সাথে এখন রিলেশনে যাব কি করে? তোমাকে কি আমি একবারও বলেছি এই সবের কথা? আমি শুধু বলেছি তোমার সাথে রিলেশনে যাব। তুমি আমার সাথে রিলেশন কন্টিনিউ করতে থাকো। তোমাকে তো এই সব বলে নাই। দরকার পড়লে তোমাকে আমি আমাদের বাসায় রেখে দেব। এইসব নানান কথা বলছে খাদিজা মিন্টুকে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর খাদিজা হাঁটু গেড়ে মিন্টুকে প্রপোজ করতে লাগলো। যেখানে মিন্টুর প্রপোজ করার কথা ছিল সেখানে প্রপোজ করেছে খাদিজা। মিন্টু খাদিজার প্রপোজ অ্যাকসেপ্ট করে ফেলল। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে দুজন চলে আসলো একটা হোটেলে। খাওয়া দাওয়া শেষ করে যেই বিল দিতে যাবে এমন সময় মিন্টু বলতে লাগলো, আপনি এখানে বসেন, আপনার বিল দেওয়ার দরকার নেই, আমি বিল দিয়ে দিতেছি। তোমার কাছে টাকা কোথা থেকে আসবে যে তুমি বিল দেবে? তোমার বিল দেওয়া দরকার নেই, আমি টাকা দিয়ে দিতেছি, তুমি টাকা দিয়ে আসো। একবার তো বলেছি যে আমি বিল দিয়ে দেব, আপনি চুপচাপ বসেন। মিন্টু বিল দেওয়ার জন্য চলে গেল। বিল দিয়ে খাদিজাকে নিয়ে চলে আসলো আবারও সেই কলেজের সামনে। খাদিজা মিন্টুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো কলেজের ভিতরে। এদিকে মিন্টু খাদিজাদের বাড়ির দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যেই চলে আসলো খাদিজাদের বাসায়। খাদিজার আব্বুকে নিয়ে জাতীয় সংসদ ভবনে যেতে লাগলো। এমন সময় খাদিজার আব্বু বলতে লাগলো, আচ্ছা মিন্টু, তুমি যে ওই দিন আমাকে একটা কথা বলেছিলে, যার দেখার ইচ্ছা সে দেখে নেবে, কিন্তু এমন তোমার কথা সত্যি হয়েছে। মন্ত্রীরাজকে কারা যেন কিডন্যাপ করেছে। কি বলতেছেন আপনি? উনি একজন মন্ত্রী, আর ওনাকে আবার কে কিডন্যাপ করবে? জানি না কে করেছে এরকম একটা কাজ, তবে খুব ভালো করেছে। সে মানুষে অনেক খারাপ করেছে,
এখন তার খারাপ করার জন্য হয়তো তার জং চলে এসেছে। আচ্ছা মিন্টু, আজকে কি আমার মেয়ে তোমাকে কোনো কিছু করে নাই? প্রত্যেক দিন তো একটা না একটা কিছু করতো, আজকে কি করে নাই? না, আজকে তো তেমন কোনো কিছু করে নাই মনে হয়, ভালো হয়ে গেছে। আবার এমনও হতে পারে আজকে মনটা ভালো তাই কোনো কিছু করে নাই। আপনার মেয়ে যখন তখন রেগে যায়। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছ। সে যখন তখন রেগে যায়, এটার জন্য তাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু সে বোঝে না। সে যদি না বোঝে তাহলে আমি কি করব বলো? মিন্টু আর খাদিজার আব্বু এইসব কথাবার্তা বলতে চলে আসলো জাতীয় সংসদ ভবনে। খাদিজার আব্বু চলে যেতেই মিন্টু গাড়িটা এক জায়গায় পার্ক করে চলে আসলো ভিতরে। কোট আর প্যান্ট পরে জাতীয় সংসদ ভবনে যে কেবিনে সবাই বসে থাকে ওই কেবিনে চলে গেল। মিন্টুকে দেখে সবাই দাঁড়িয়ে গেল, মুখে মাস্ক, হাতে দামি ঘড়ি, সবকিছু মিলিয়ে একেবারে হিরোদের মতো। মিন্টু চেয়ারে বসতে বসতে বলতে লাগলো, দেখেন মন্ত্রী, রাজকে কিডন্যাপ করা হয়েছে। আপনারা যদি রাজের সাথে জড়িত থাকেন তাহলে এখানে বলে দেন আমাকে, আর যদি জড়িত না থাকেন তাহলে বলতে পারেন। আমি যদি একবার খবর পাই যে আপনাদের মধ্যে কেউ জড়িত আছে তাহলে আপনাদেরকেও কিডন্যাপ করে নিয়ে গিয়ে মেরে ফেলা হবে। মিন্টু এসব কথাবার্তা বলছে। বেশ কিছুক্ষণ পর সকল মন্ত্রীরা তাদের সবকিছু স্বীকার করলো। সবকিছু স্বীকার করার পর মিন্টু বলতে লাগলো, এবারের মতো আপনাদেরকে মাফ করে দিলাম। পরের বার যদি আপনাদের নামে কোনো কিছু শুনি তাহলে আপনাদেরকে কিডন্যাপ করে কোথায় নিয়ে ফেলে দেব আপনারাও জানবেন না। এই বলে মিন্টু ওইখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলো বাইরে। তার ড্রেস আবারও চেঞ্জ করে নিচে এসে দারোয়ানের সাথে কথা বলতে লাগলো। এমন সময় মিন্টুর ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে খাদিজার আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে খাদিজার আব্বু বলতে লাগলো, হ্যালো মিন্টু, তুমি কি এখন নিচে আছো? তোমাকে দেখলাম দারোয়ানের সাথে কথা বলতে। হ্যাঁ স্যার, আমি নিচে আছি। দারোয়ান আমাকে অনেক কিছু প্রশ্ন করছিল তো, তাই আর কি ওনার সাথে কথা বলছিলাম। কেন, আপনি কি চলে যাবেন নাকি? হ্যাঁ, আমি এখন চলে যাব, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসতেছি। এই বলে খাদিজার আব্বু চলে আসলো নিচে। মিন্টু খাদিজার আব্বুকে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। এমন সময় খাদিজা মিন্টুকে বলতে লাগলো, যাক, আস্তে আস্তে দেশ থেকে সন্ত্রাস মুক্তি হচ্ছে। আচ্ছা মিন্টু, তুমি ওই দারোয়ানের সাথে কি কথা বলেছিলে? তুমি কি ওই দারোয়ানকে চিনো? হ্যাঁ চিনি। আপনাদের বাড়িতে যতদিন ধরে কাজ করতেছি, এইখানে যতদিন ধরে আসতেছি, ততদিন ধরে ওনাকে চিনি। আপনি চলে যাওয়ার পর ওনার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলে, কিন্তু আজকে মনে হয় অনেকক্ষণ কথা বলে ফেলেছি। আচ্ছা, এখন তাহলে তুমি আমাকে নিয়ে বাসায় চলে যাও। মিন্টু খাদিজার আব্বুকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসলো কলেজে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর খাদিজা আসলো। খাদিজাকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়িতে চলে আসলো। দেখতে দেখতে এভাবেই কেটে গেল 9টি মাস। রাতে খাদিজা এবং তার বান্ধবীরা সবাই বসে আছে। এমন সময় শাহিনা বলতে লাগলো, কি রে খাদিজা, তোকে দেখলাম তোর ড্রাইভারের সাথে খুব ভালোভাবে রিলেশনে জড়িয়ে গেছে। এখন যদি রাষ্ট্রপতি আসে তাহলে কি তুই আবার তার সাথে চলে যাবি? না রে, এই 9 মাসে সে আমাকে অনেক কেয়ার করেছে, কিন্তু একটাই সমস্যা, সে গরিব আর আমি মন্ত্রীর মেয়ে। তাতে কি হয়েছে? গরিব আর মন্ত্রীর মেয়ের মাঝে পার্থক্য কি? তোমরা দুজনেই তো মানুষ। এইরকম অনেক ঘটনা ঘটেছে গরিব আর বড়লোকের মাঝে। তুমি চাইলেই তো মিন্টুকে একটা বিজনেস ধরিয়ে দিতে পারবে তোমার আব্বুর সাথে কথা বলে। হ্যাঁ, তা তো পারবো, তবে বিয়ের আগে কখনোই না। বিয়ের পর যা করার করব, এখন কোনো কিছুই করব না। তবে আমি চাইতেছিলাম কি তাদের বাসায় যাওয়ার জন্য, তাদের বাসায় গিয়ে তাদের বাড়িটা দেখে আসতে। হ্যাঁ, এটা করতে পারো। এটা করলে খুবই ভালো হবে। আগে তুমি তাদের বাড়িঘর দেখে আসো, এরপর না হয় বাকি সব কিছু ভেবেচিন্তে করা যাবে। হ্যাঁ, আমার সাথে তোরাও যাবি। আমার শ্বশুর বাড়ি তোরা দেখবি না? এটা কি হয়? কালকে সকালে আমরা সবাই বের হব তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আচ্ছা,
আমরা সকাল সকাল রেডি হয়ে চলে আসব। এখন তাহলে যাই। এই বলে শাপলা আর শাহিনা চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর শাপলা বলতে লাগলো, মিন্টু, কালকে তোদের বাসেই যাব সবাই। সবাই বলতে কে কে যাবে? তুই জানিস নাকি খাদিজার আব্বু আম্মু যাবে নাকি? আরে আমি, ওই যে মেয়েটাকে কিছুক্ষণ আগে নামিয়ে দিলি, ওই মেয়েটা এবং খাদিজার সাথে আমারও 2-3 জন বান্ধবী যেতে পারে। এই ধর 5 থেকে 7 জনের উপরে যাবে। ও আচ্ছা, তাহলে বাসায় ফোন দিয়ে বলে দিই যাতে কালকে সকাল সকাল রান্না করে ফেলে তাদেরকে চমক দিব বাড়িতে গিয়ে, কি বলিস? হ্যাঁ, চমকে দেওয়ার সময় এসেছে। চমকে দিবি না তো কি করবি? মিন্টু কথা বলতে বলতে শাপলাদের বাড়ির সামনে চলে আসলো। শাপলাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে আসলো বাসায়। গাড়ির ভেতরে বসে মিন্টু তার আম্মুকে ফোন দিয়ে সব কিছুই বলে দিল। পরের দিন সকাল 7টা। মিন্টু তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে আছে। আজকে প্রায় 1 বছর পর তাদের বাড়িতে যাবে। এই 1 বছরে বিভিন্ন কৌশল খাটিয়ে মিন্টু জাতীয় সংসদ ভবনে গিয়ে তাদের সাথে কথা বলেছে। বিভিন্ন বাহানা দিয়ে খাদিজার কাছ থেকে বলে চলে গেছে সংসদ ভবনে। যাই হোক, এখন গল্পে ফেরা যাক। মিন্টু গাড়িটা বের করে বসে আছে। এমন সময় খাদিজা আসলো আর মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, আজকে আমি তোমাদের বাড়িতে যাব। তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের বাড়ির অবস্থা দেখে আসব। যদি ভালো হয় তাহলে তো আমি ওই বাড়িতে চলে যাব, আর যদি খারাপ হয় তাহলে আমি তোমাকে বিয়ে করে তোমাকে একটা বিজনেস ধরিয়ে দেব। করতে পারবে? হ্যাঁ, বিজনেস তো করতে পারবো, কিন্তু হঠাৎ আমার বাসায় যাবেন, আমি তো কাউকে ফোন দিয়ে কোনো কিছু বলি নাই রান্না করার জন্য। কাউকে কোনো কিছু বলার দরকার নেই, আমি যাব আর আসব। চলো এখন আমার সকল বান্ধবীদেরকে নিয়ে তোমাদের বাড়ির দিকে যাব। মিন্টু ড্রাইভ করে খাদিজার সকল বান্ধবী এবং শাপলাকে নিয়ে চলে যেতে লাগলো তাদের বাড়ির দিকে। সবাই বসে টুকটাক কথা বলছে। এইদিকে মিন্টু তাদের বাড়ির সামনে এসে হর্ন দিতেই সবাই বাইরের দিকে তাকালো। রাষ্ট্রপতির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে খাদিজা বলতে লাগলো, কি ব্যাপার মিন্টু, তুমি রাষ্ট্রপতির বাড়িতে এসেছো কেন? আমি তো তোমাকে বলেছি তোমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তাহলে তুমি এখানে নিয়ে এসেছো কেন? এটাই তো আমার বাড়ি, তাই তো তোমাকে নিয়ে এসেছি। ভেতরে চলো, বাকি সব কিছু জানতে পারবে। মিন্টু সবাইকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসলো। চারপাশে বডিগার্ড। মিন্টু দরজার সামনে এসে কলিং বেল দিতেই মিন্টুর আম্মু এসে দরজা খুলে দিল। সবাইকে দেখে হাসি মুখে বাড়ির ভেতরে নিয়ে আসলো। সবাই চুপচাপ সোফায় বসে আছে। এমন সময় শাপলা খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, তোমার শ্বশুরবাড়ি কেমন লাগতেছে? বলেছিলে না তুমি রাষ্ট্রপতিকে বিয়ে করবি। তোমাকে রাষ্ট্রপতির সাথে বিয়ে করিয়ে দেওয়ার জন্য এই সব কিছু করেছি আমরা বলতে শুধু আমি। তার মানে তুই জানতি মিন্টুর আসল পরিচয়? জেনেও তুই না জানার ভান করে আমাদেরকে এতদিন ঘুরিয়েছিস? হ্যাঁ, আমি তোমাকে এতদিন ঘুরিয়েছি কারণ আমি চাইতাম তুমি ভালো হয়ে যাও এবং ভালো একজন মানুষের সাথে সারা জীবন ঘর সংসার করো। তাই তোমাকে ভালো একজন মানুষের হাতে তুলে দিলাম। আবার এমনও হতে পারে আজকেই তোমাদের বিয়ে হয়ে যাবে। আজকে বিয়ে হয়ে যাবে মানে আজকেই বিয়ে হবে। খাদিজা, আমি তোমার আব্বু আম্মুকে কল দিয়ে বলেছি যে আমাদের বাসায় আসার জন্য। ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তাই বলে আপনার ছেলে আমাকে এত বড় মিথ্যে কথা বলেছে? এতদিন যে সে গরিব, আমি যদি আগে জানতাম তাহলে কখনোই তার মায়ায় জড়াতাম না, সোজা বিয়ে করে ফেলতাম। এদিকে মিন্টু তার রুমে এসে ফ্রেশ হয়ে নিচে আসতে খাদিজা মিন্টুকে জড়িয়ে ধরে মিন্টুর গালে হালকা করে কামড় বসালো আর বলতে লাগলো, তুমি যে রাষ্ট্রপতি আমাকে এতদিন বলো নাই কেন? এতদিন বললে তো তুমি আমাকে কবেই বিয়ে করে ফেলতে পারতে। এতদিন বলি নাই কারণ আমি চাইতাম যে তুমি তোমার অহংকার এবং লোভ এই দুইটা জিনিস সামলে নাও।
এই দুইটা জিনিস সামলে নিয়ে বাকি সব কিছু করো। এখন দেখো তোমার মধ্যে এই দুইটা জিনিস নেই, তাই আমি তোমাকে আজকে সরাসরি আমাদের বাসায় নিয়ে এসেছি এবং তোমার আব্বু আম্মুকেও জানিয়ে দিয়েছি। ওরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে এবং আজকে এই বাড়িতে বিয়ে হবে। এইসব ব্যাপারে কথা বলছে মিন্টু এবং বাকি সবাই। বেশ কিছুক্ষণ পর খাদিজার আব্বু চলে আসলো। এদিকে খাদিজা আর আব্বু আম্মু সব কিছু শোনার পর অবাক হয়ে গেছে। অবাক হবারই কথা, 1 বছর হয়ে গেছে এই রকম করেছে মিন্টু। দেখতে দেখতে দুপুর হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে। এমন সময় মিন্টুর আব্বু বলতে লাগলো, যেহেতু সবাই রাজি আছে তাহলে আজকে বিয়েটা হয়ে যাক। আমি কাজীকে ফোন দিয়ে বলে দিয়েছি আসার জন্য, হয়তো চলে এসেছে। মিন্টুর আব্বুর কথা শুনে সবাই রাজি হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর কাজী আসতেই তাদের দুইজনের বিয়েটা করিয়ে দিয়ে চলে গেল কাজী। রাত 2টা পর্যন্ত তাদের সাথে গল্প করে মিন্টু খাদিজাকে নিয়ে চলে আসলো তার রুমে। দুজন বিছানার উপর বসে গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ গল্প করার পর খাদিজা মিন্টুর কাছে মাপ চেয়ে মিন্টুকে জড়িয়ে ধরল। এদিকে মিন্টুও খাদিজাকে জড়িয়ে ধরেছে। আস্তে আস্তে মিন্টু খাদিজাকে তার বুকের সাথে একত্রিত করতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর মিন্টু আর খাদিজা সুখের সাগরে ডুব দিল। তারা দুজন সুখের সাগরে ডুব দিতে থাকুক, আমরাও বিদায় নিই এখন। আজকের গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।